প্রবাসীদের ভোটের জন্য পোস্টাল ব্যালট কার্যকর নয়, এজন্য প্রক্সি ও অনলাইনে ভোটের সুপারিশ করা হয়েছে। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রবাসে যারা গিয়েছেন তারা তো কেউ কেউ এনআইডি নিয়েই গেছেন, তার মানে উনি ভোটার তালিকায় আছেন। আর আমরা 7টা দেশে ইতোমধ্যে 9টা দেশ হয়ে যাবে, 9টা দেশে আমরা ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছি। যারা ভোটার তালিকায় নিবন্ধিত আগে হন নাই এবং এনআইডি কার্ড পান নাই তাদের জন্য এই 9টা দেশে আমরা সেবা চালু করেছি। অদূর ভবিষ্যতে আমরা এই সেবাটা 40টা দেশে সম্প্রসারণ করব। আমি একজন প্রবাসী, আমার ভাইকে বা বন্ধুকে বললাম আমার হয়ে ভোটটা দিয়ে দিতে, আমি বললাম যে আমি অমুক প্রতীকে ভোটটা দিতে চাই, এবং সে ভোটটা দিতে গিয়ে সেটাতে দিল না, এই এতটুকু রিস্ক থেকেই যায়। এই জন্য ইন্ডিভিজুয়াল ভোটার যখন তার প্রক্সি নির্বাচন করবেন তাকে একজন আস্থার ব্যক্তিকেই নির্বাচন করতে হবে। স্বীকৃত ডিগ্রি ছাড়া এমবিবিএস পদবি ব্যবহার না করা সহ 5 দফা দাবিতে সিলেট ও খুলনা সহ সব হাসপাতালে চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি চলছে। সকাল থেকে সিলেটের সরকারি ও বেসরকারি সব হাসপাতালে আউটডোর সেবা বন্ধ, তবে চালু রয়েছে জরুরি বিভাগ সহ ইনডোর ও ক্যাজুয়ালিটি বিভাগ। সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা। এছাড়াও সকল বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে একই কর্মসূচি পালন করেন চিকিৎসকরা। এদিকে খুলনায় সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত 2 ঘন্টা কলম বিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের সকল স্তরের চিকিৎসকরা। 5 দফা দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন জরুরি বিভাগের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন চিকিৎসকরা। দর্শক, এই মুহূর্তে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, চিকিৎসকরা যে বিক্ষোভ করছেন, যেমনটি জানাছিলাম প্রতিবেদনে আউটডোর সেবা বন্ধ আছে, সেখানে আউটডোরের রোগীদের আসলে ভোগান্তিটা কেমন, আর চিকিৎসকরা কি বলছেন? আমি এখন রয়েছি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে। এর আগে যেমনটি জানিয়েছিলাম, আমরা ছিলাম ওসমানী মেডিকেল কলেজের যে গোল চত্বর সেটির সামনে, এখন এসেছে একদম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। তো এখানে কিন্তু তারা অবস্থান নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং 1 ঘন্টা ধরেই এখানে তারা অবস্থানে রয়েছেন। তবে এই মুহূর্তে তাদের প্রতিনিধিরা মিড লেভেল চিকিৎসকদের সাথে তারা আলোচনা করতে গেছেন এবং তারাও সম্পৃক্ততা প্রকাশ করেছেন এই আন্দোলনে। আন্দোলনকারীরা বলছেন যে সকল স্তরের চিকিৎসকরা কিন্তু এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছেন। আমি একটু জানবো এই হাসপাতালের পরিস্থিতি নিয়ে। আপনারা যেহেতু আন্দোলন করছেন, এই হাসপাতালে কী কী সেবা বন্ধ রয়েছে এবং কী কী সেবা চালু রয়েছে, এবং আপনাদের আন্দোলনের পরবর্তী গতি প্রকৃতি কী হবে? আচ্ছা, আন্দোলনে আজকে আমাদের সকালে বা গতকাল থেকে আমরা আসলে আউটডোর সেবাটা 11টা থেকে বন্ধ রাখছি। এছাড়াও আমাদের যে ইমার্জেন্সি সেবাগুলো আছে, ইমার্জেন্সি সেবা চলমান এবং আমাদের ইনডোর সেবা সব কিছু ঠিকমতো চলমান। আমাদের এই আন্দোলনটা আমরা বলতে চাই এটা সাধারণ মানুষের জন্য, কারণ আমাদের যে প্রান্তিক বা পেরিফেরিতে যে সাধারণ মানুষগুলো আছে তারা আসলে সঠিক ডাক্তার এমবিবিএস বিডিএস ছাড়া বাকিরা যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এগুলো বুঝতে পারে না, যার কারণে বেশিরভাগ জায়গায় অপচিকিৎসা হচ্ছে। এই কারণে সাধারণ মানুষের জন্য আমাদের এই আন্দোলন। এই যে আপনাদের এখনকার যে আন্দোলনটা হচ্ছে, এতে ট্রিটমেন্ট যে চেইনটা আছে, এই চেইনে কোনো ব্যাঘাত ঘটছে কিনা রোগী সেবায়? আচ্ছা, আমাদের মেইনলি আউটডোরে যে সকালবেলা যে ট্রিটমেন্টগুলো হয়, আউটডোরের সেবাটা মেইনলি হচ্ছে অফ আছে 8টা থেকে 2টা পর্যন্ত, কিন্তু আমাদের বাকি যে ইমার্জেন্সি সেবাগুলো এবং ইনডোর সেবাগুলো চলমান আছে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই শুনছিলেন তারা যে বিষয়টি বলছেন যে আসলে তারা এই আন্দোলনটা করছেন মূলত চিকিৎসা সেবার স্বার্থেই, অর্থাৎ স্বীকৃত ডিগ্রি ছাড়া যাতে কেউ চিকিৎসক পদবি ব্যবহার করতে না পারেন সেই বিষয়টা, এবং মূলত সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয় সেই স্বার্থেই কিন্তু তাদের আন্দোলনের মূল উদ্দেশ্য। তো এখন পর্যন্ত তারা অবস্থানে রয়েছেন। তারা বলছেন তাদের দাবি যদি আদায় না হয়, অর্থাৎ রায় যদি তাদের দাবিগুলোর পক্ষে না আসে, তাহলে তারা কঠোরতম আন্দোলন কর্মসূচি করতে বাধ্য হবেন। এই ছিল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকরা সরে গেছেন। সকাল 7টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবরোধ করেন শ্রমিকরা। পরে যৌথ বাহিনী শ্রমিকদের সঙ্গে কথা বলে বোঝানোর পর বেলা 11টায় তারা সড়ক থেকে সরে যান। এরপরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকালে ফেব্রুয়ারি মাসের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে সকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিএসআইএস কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে শ্রমিককে মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে একটি কারখানা শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কের উভয় পাশে তীব্র যানজট তৈরি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে যান চলাচল স্বাভাবিক হলে যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা দেয়।
2 ঘন্টার চেষ্টায় সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সকাল 9:15টায়। সকাল 7:15 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল 7:20 একে একে সেখানে যোগ দেয় আরও 14টি ইউনিট। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সোয়া 9টার সময় আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি এবং আমরা সেখানে পানি ছাড়াও আমরা ফোম ব্যবহার করেছি। তৈলের আগুনে যেটা ব্যবহার করা হয় সেই ফোম ব্যবহার করে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে এনেছি। আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং এখনও নির্বাপিত হয় নাই, সম্পূর্ণ আমাদের কাজ চলছে। ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ যদি বলতে চাই এখনই বলা যাবে না, আমরা এখনও নির্বাপন কাজেই ব্যস্ত আছি এবং নির্বাপন করছি। দর্শক, ধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে শাহবাগ অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আরিফ, জানাবেন সেখানে তাদের অবস্থান কর্মসূচি ছাড়া অন্য কোনো কর্মসূচি আছে কিনা আজকে? নিশ্চয়ই হিমাদ্রি, সারা দেশে যারা ধর্ষক সেই ধর্ষকদের সর্বোচ্চ বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন এই শাহবাগ জাদুঘরের সামনে। ঢাকার যে 30 শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগানে তারা এই বিগত দিনে বা গেল দিনে যে আসিয়াকে ধর্ষণ করার যে প্রতিবাদে সারা দেশে ধর্ষকের যে দৃষ্টান্তমূলক শাস্তি, শুধু আসিয়ার ধর্ষকই না, যারা এই ধরনের কাজে লিপ্ত থাকবে তাদেরকেই সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার দাবিতে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন সকাল সন্ধ্যায়। এবং রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা তারা এখানে অংশ নিচ্ছেন। দেখতে পাচ্ছেন তাদের মুখে যে এই যে স্লোগান, সেই স্লোগানটা আসলে তারা বলছেন বরাবরই। একটু যদি জানতে চাই আমি যে তাদের কি চাচ্ছে। আমরা অবশ্যই জাস্টিস চাচ্ছি। আমি মাগুরা থেকে আসছি, আমার বাসার পাশে এরকম একটা ঘটনা ঘটবে আমি কখনোই কল্পনা করিনি এবং প্রশাসনকে সম্পূর্ণভাবে দায়যুক্ত করতে চাই যে তাদের সম্পূর্ণ ব্যর্থতা, গাফিলতি এবং তাদের চোখ বন্ধ রাখা এই আসিয়ার এই ঘটনার জন্য মুখ্য কারণ। আর আসিয়ার এই ঘটনা আর কতবার গেলে তাদের দরজায় কড়া নাড়ার আগ পর্যন্ত কি তারা এটা বন্ধ থাকবে, নাকি এখন হাজারো আসিয়া দিন দিন ধর্ষিত হবে? অসংখ্য ধন্যবাদ হিমাদ্রি। যে বিষয়টা আসলে বলছিলাম যে ধর্ষকদের যেই হোক না কেন তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং কি ফাঁসির যে শাস্তি সেটা অবশ্যই করতে হবে, সেই বিষয়টাই নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু তারা এই মাঠে নেমেছে। যতক্ষণ না পর্যন্ত সংশ্লিষ্টতার কাছ থেকে কোনো ধরনের যে আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চলছে রমজানের দ্বিতীয় সপ্তাহ। ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। বিয়ে কিংবা ঈদ নতুন গয়না ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই যে কোনো আয়োজন এবং শাড়ি, জামা, জুতা, অলংকার সব কিছু কেনার ধুমে পিছিয়ে নেই স্বর্ণ। আগে ভাগে এই জুয়েলারি কিনে রাখছেন অনেকে। বাঙালি মাত্রই অলংকার প্রিয়, তাই তো ঈদের সময় স্বর্ণের দোকানগুলোতে থাকে ক্রেতাদের ভিড়। এই সময় নানা ডিজাইনের গয়না হয়ে ওঠে ফ্যাশন। পছন্দসই পোশাক কেনার পাশাপাশি কেউ কেউ ব্যস্ত শখের স্বর্ণ কেনায়। এমনই দৃশ্যের দেখা মেলে রাজধানীর নিউ মার্কেটে। দাম বাড়ার শঙ্কায় আগে ভাগেই স্বর্ণের অলংকার কিনে রাখতে তৎপর ক্রেতারা। গোল্ড অল্প অল্প করে কিনে রাখাটা আমাদের জন্য, মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এটা তো খুব শখের পণ্য আমাদের, আমরা রেগুলারই গোল্ড কেনা হয় অল্প অল্প করে। ছোট একটা জিনিস কিনতে এগুলো 20-25 হাজার টাকা, 30 হাজার টাকা চলে যাচ্ছে। তো আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য তো অনেক কঠিন হয়ে যায় জিনিসটা। পরবর্তীতে হয়তোবা সোনা আর নাও কেনার অবস্থা থাকতে পারে, তাই এখনই কিনে ফেলছি। গত বছরের তুলনায় এবার স্বর্ণের ব্যবসা অনেকটাই মন্দা, তবে ঈদে ভালো বেচাকেনা হবে বলে আশাবাদী বিক্রেতারা। গতবারের চেয়ে এবার অনেক খারাপ, মানে অকল্পনীয় খারাপ। আমরা একটা ব্যবসা করছি, সেখানে আমাদের একটা স্থিতি ছিল, বেচাকিনি ছিল, দেশের পরিস্থিতি ভালো ছিল, সব মিলিয়ে ভালো বেচাকিনি হয়েছে। কিন্তু এবছর সে বেচাকিনি কিছু আমরা দেখতেছি না। রোজা যত আস্তে আস্তে বাড়বে আসলে বেচাকিনিটা ততই বাড়বে, আমাদের এরকমই ধারণা, কারণ প্রতি বছর তাই হয়। 15-20 রোজার দিকে গেলে তখন দেখা যায় একটু বিয়ে শাদীর অর্ডার তখন থাকতে পারে, হয়তো আশা করছি তখন কিছু অর্ডার থাকবে। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। রমজানে জমজমাট অভিজাত এলাকার ইফতার বাজার। সুস্বাদু মুখরোচক ইফতার আইটেমের আয়োজন করেছে গুলশানের হোটেল রেস্টুরেন্টগুলো। মাটন লেগ রোস্ট, চিকেন রোস্ট, গ্রিল চিকেন, ছোলা বুট সহ ইফতার কিনতে ভিড় করেন ক্রেতারা। বেচাকেনার সরগরম রাজধানীর অভিজাত এলাকার গুলশানের ইফতারের দোকানগুলো।
দুপুরের পর থেকে পরিবার পরিজন নিয়ে ইফতার কিনতে হোটেল, রেস্তোরাঁ আর দোকানে ভিড় করছে ক্রেতারা। পছন্দের ইফতার কিনতে পারায় খুশি তারা। একই ইফতারি করতে তো ভালো লাগে না, তো এই জন্য বাইরে থেকে প্রতিদিন একটু নতুন নতুন আইটেম নিয়ে ট্রাই করতে ভালো লাগে। আসলে রমজানে এটা ভাজা পোড়াটা বেশি খাওয়া হয়, কারণ ইফতারের একটা আকর্ষণ থাকে ভাজা পোড়া। এখান থেকে আসলে খাবারটা নিয়ে আমি পরিবারের সাথে একসাথে বসে আমরা সবাই খাবো, তার জন্য এখান থেকেই নেওয়া। আর ওদের টেস্ট অলওয়েজ ভালো হয়। দোকানিরা বলছেন রমজানে ক্রেতাদের পছন্দ সামনে রেখে বাহারি ইফতারের আয়োজন করছে তারা। আমাদের এখানে বেশি নিয়েছে গেল আপনার কিমা চপ, আলু চপ, ডিম চপ, চিকেন সাসলিক, চিকেন ললি, আপনার এই চিকেন টেংরি কাবাব, এগুলো হালিম, এগুলো আমাদের এখানে বেশি চলতেছে। অনেক দূর থেকে কাস্টমার আসে, শুধু চাপের জন্য আসে। শুক্রবার একটু বেশি হয় কাস্টমার, যেহেতু সরকার ছুটি বন্ধ থাকে সবাই আসে আর কি। সারাদিন রোজা রেখে পছন্দের ইফতারিতে টেবিল সাজান রোজাদাররা। আর হোটেল রেস্টুরেন্ট থেকে বেশিরভাগ ইফতার সংগ্রহ করেন অভিজাত এলাকার বাসিন্দারা। কারণ ঢাকার মধ্যে ভ্যারাইটিস টাইপের ইফতারি পাওয়া যায়, এটা একটা ঢাকার একটা ঐতিহ্য, এই কারণে আমরা মাঝে মধ্যে বাইরে ইফতার করি। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।